আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে যৌন সমস্যা নিয়ে আলোচনা করব, যা পুরুষ নারী উভয়ের হয়। বেশি হয় নারীদের জন্য। হ্যাঁ? বিষয়টা হচ্ছে চরম পুলকের সমস্যা। চরম পুলকের সমস্যা মানে আমরা যে অর্গাজম বলি, ভালো লাগাটা বলি, শেষ মুহূর্তের যে চরম উত্তেজনাটা বলি, ভালো লাগার সর্বশেষ স্তরটাকে যে আমরা বলি, এটাই হচ্ছে চরম পুলক। অনেক আ মেয়েরা কমপ্লেইন করেন, অনেক আ মেয়েরা তো আসলে আমাদের কাছে সরাসরি ওরকম আসেন না, হাসব্যান্ডরা আসেন। যে, ডক্টর আমি এত দীর্ঘায়িত, এত লং টাইম তার সাথে বা আমি সবকিছু করছি বা এত দীর্ঘায়িত সময় তার সাথে ছিলাম। কিন্তু কেন যেন সে মা আ অর্গাজমটা ফিল করছে না। এটা কেন? তার ভিতরে এটা আসছে না, এটা কেন? হ্যাঁ? এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় হলো মেয়েদের, বিবাহিত মহিলাদের। কিন্তু পুরুষদের যে হয় না তা না, তাদেরও কিন্তু হয়। তা আমরা এটা নিয়ে একটু আলোচনা করি আজকে। আমরা অনেকে বলেন যে, "ভাই আপনি ডক্টর আপনি এত বেশি ছেলেদের নিয়ে আলাপ করেন, মেয়েদের নিয়ে আলাপ করেন।" অনেক কমেন্ট চলে আসছে। যাই হোক, চরমপুলকটা আমরা বুঝে ফেলছি আশা করি যে বিষয়টা কি। এখন চরমপুলকের সাথে কি সময়ের সম্পর্ক? অনেকে বলেন যে, অনেকের এই ভুল ধারণা আছে যে, আমার পারফরম্যান্স আমি সেক্সুয়াল ইন্টারকোর্স যদি অনেকক্ষণ করতে পারি, হ্যাঁ ৩০ মিনিট করে ফেললাম। সে পরিতৃপ্ত হবে। বিষয়টা কিন্তু তা না। ২ মিনিটেও সে পরিতৃপ্ত হতে পারে। সে ১০ মিনিট নাও হতে পারে। যদি তার এই সমস্যা থাকে, যদি ওয়াইফের এই সমস্যা থাকে, হ্যাঁ? তখন কিন্তু সংসার লাইফটা আসলে কেমন যেন হয়ে যায়। পানসে হয়ে যায়। হ্যাঁ? ওয়াইফের মধ্যে আস্তে, আস্তে শিথিলতা চলে আসে। তার মধ্যে ওই ভালো লাগাটা আর থাকে না। সে ন্যাচারাল জিনিসটা পায় না। যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়েই আলোচনা করছি যে কেন হয় একটু বেসিক ধারণা দিচ্ছি। এর সাথে এটা পুরোটাই আসলে মনোদৈহিক একটা সমস্যা। কোনো ক্ষেত্রে শারীরিক সমস্যা হয়। কারো ইনফেকশন যদি থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা বা ব্যাকটেরিয়া দ্বারা হোক বা ফাঙ্গাল দ্বারা হোক, তখন তার পেইন হয়, তখন তার ভালো লাগে না। হ্যাঁ? অথবা যদি আদার্স কোনো সমস্যা হয়, ইউটেরাসে যদি টিউমার থাকে, ব্লিডিং হতে পারে, এটা আলাদা একটা জিনিস। হুম? আবার সিস্টাইটিস যদি থাকে, এটা আলাদা একটা জিনিস। কিন্তু সে সুস্থ মানুষ, তারপরও তার ভালো লাগাটা নাই। এটা কেন? এই কারণের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মনোদৈহিক বা আমরা যেটাকে সাইকোসোমাটিক বলি। তার আমি আরেকটু সহজ করি যে আমাদের কাছে যত পেশেন্ট আমাদের কাছে আসে, বেশিরভাগ মানে এই যৌন রোগ নিয়ে আমাদের কাছে যারা আসে, এর মধ্যে ৯০% পেশেন্টই প্রায় মনোদৈহিক রোগে পড়ে। তার শারীরিক কোনো সমস্যা আমরা দেখি না বা শারীরিক কোনো সমস্যা আমরা পাই না। তো দেখেন আমাদের আমরা তখন চিন্তা করি আসলে যে একটা সুস্থ মানুষ সে কেন এরকম হচ্ছে? কেন? এই কারণটা আপনারাও একটু জানেন, আপনাদের জন্য সুবিধা হবে। কারণ জানলে হবে কি? যে আমার এই কারণে এই সমস্যা হয়। আমি জানি যে আমার আ বা দূষিত খাবার খেলে পেটে সমস্যা হবে। তাহলে আমি দূষিত খাবার খাবো না, আমার পেটে সমস্যা হবে না। আমি জানি বাহিরের নোংরা জীবাণুযুক্ত খাবারের মাধ্যমে টাইফয়েড রোগ হয়। আমি বাহিরের খাবার খাবো না, আমার টাইফয়েড রোগ হবে না। তাই না? তার মানে আমি যদি কারণ জানি, কারণ জানলে আমরা সেফ থাকতে আমরা ওইটা থেকে ভালো থাকতে পারবো। সবচেয়ে বড় কারণটা হয় মেয়েদের ক্ষেত্রে রক্ষণশীল পরিবারের মেয়েরা। একদম যারা খুব রক্ষণশীল, তার মধ্যে একটা পাপবোধ চলে আসে। যে এটা একটা নোংরা জিনিস বা এটা আসলে এটা তো একটা আম লাইফের পার্ট না? আমরা যেমন ঘুমাবো, আমরা যেমন খাবো, আমরা যেমন আমাদের সবকিছু যেমন স্বাভাবিক একটা জিনিস, ওটাও স্বাভাবিক জিনিস, ওটা একটা এনজয় করার জিনিস। যখন তার ভিতরে রক্ষণশীল ফ্যামিলির মধ্যে হয় কি? তাদের মেয়েদের মধ্যে হয় যে না এটাকে মানে খুব আ মানে নোংরা একটা কাজ বা এটা আমি কিভাবে করব বা যে ধর্মীয় ওই মানে এটা ধর্মটা এ কারণে বললাম যে আপনি আবার মনে করেন আমি ধর্মের বিরুদ্ধে এটা না। হ্যাঁ? আমি বললাম যে এ কারণে যে কিছু ফ্যামিলি আছে সেটাকে ধর্ম তো এটাকে পাপ বলে নাই রে ভাই, এটাকে ভালো বলছে। ঠিক না? বিয়ের কথা বলছে, হ্যাঁ, হাসব্যান্ড ওয়াইফ এর সাথে এনজয় করবে এটা বলছে। কিন্তু কিছু রক্ষণশীল পরিবার এরকম আছে। এটা করো না, ওটা করো না, এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস, এটা নিয়ে ভাবা যাবে না, এরকম। তখন এই পাপবোধ, পাপবোধের কারণে তার মনো তারপর দৈহিকভাবে এই প্রবলেমটা শুরু হয়। তাহলে আমরা একটা কারণ পেলাম, রক্ষণশীল পরিবারে যারা থাকে। আরেকটা জিনিস হচ্ছে কখনো কারো সাথে সে আলাপ করেনি। কিন্তু সে বুঝতে পারছে যে এইটা একটা ভয়ংকর জিনিস। কোনো তার ছেলে ফ্রেন্ড ছিল না। কারো সাথে কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে, বিবাহিত মেয়ে ফ্রেন্ডের সাথে আলাপ সে করে নাই। তার কাছে এটা সম্পর্কে যদি একটা ভীতি তৈরি হয়, তার মানে এটা হচ্ছে যৌন বিষয়ে ভীতি। যদি তার ভিতরে এরকম যৌন ভীতি তৈরি হয়, তখন কিন্তু
তার এই মেয়েটার বিয়ের পরেও তার এই অর্গাজমে বা চরম পুলকের সমস্যাটা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন তো। ভীতি এখানে একটা বিষয় আছে। অনেক ছেলেরা চিন্তা করে যে আমি ওয়াইফ বিয়ে করছে আজকেই, ধরেন আজকে বিয়ে করে ফেলছে, আজকে বিয়ে করার পরে সে চিন্তা করে কি আমার বউ আজকে রাতে, অনেকে বুঝায় এই তুমি যদি আজকে রাতে তাকে ভালো পারফরমেন্স না দিতে পারো সে কিন্তু বুঝে ফেলবে তোমার সমস্যা, যে কোনো ভাবে হোক সে ওষুধ টষুধ খেয়ে যায়, মনে করে যুদ্ধ করবে, সে ওই রাত্রির একটা বিষয়। তো এখানে প্রথম সেক্সুয়াল ইন্টারকোর্সটা একটু পেইনফুল হতে পারে, হাইমেন থাকে একটু ছিঁড়ে যেতে পারে, হালকা ব্লিডিং হতে পারে, একটু পেইন হতে পারে, ব্যথা হতে পারে, আবার যে হবে তা না, হতে পারে। এইটা একটা মেয়ে যখন বোঝে না তখন হাজবেন্ডের উচিত প্রথম রাতেই তাকে আসলে ব্রিফ করা যে এটা কিন্তু এরকম একটা বিষয়। প্রথমে যে করতে হবে বিষয়টা তা না তো ভাই, আগে বন্ধু হতে সমস্যা কি? আজ ওয়াইফকে আগে বন্ধু করে ফেলতে হবে, আগে বন্ধু করে ফেলেন বেটার। তারপর তাকে বোঝানো যে আসলে এটা তো আমাদের উভয়ের একটা সমঝোতার বিষয়, এখানে ভয়ের কিছু নাই বা চাপাচাপির কিছু নাই। হ্যাঁ, এটা একটা আলাদা আলাদা একটা মানে ভালো লাগার বিষয়। হ্যাঁ, সে যদি ধর্মের দিক থেকে ধর্মবিরোধী হয় ধর্মের দিক থেকে তাকে পজিটিভ বোঝানো, বিজ্ঞান যদি হয় ওইটার দিক থেকে বোঝানো। টোটাল কথা হচ্ছে যে সে যেভাবে বুঝবে তার সাথে বন্ধু হয়ে যাওয়া হাজবেন্ডের, সে যেন হাজবেন্ডকে ভরসা করতে পারে। আর যদি ভয় পায়, সে পুরুষই দেখে নাই কোনোদিন, ভয় পায় এত বড় একটা পুরুষ আমাকে, আল্লাহ আমি তো, কারণ সে তো জীবনে কিছু করে নাই, সে তো জানে না এই বিষয়টা, সে কারোর সাথে আলাপ করে নাই, তাই যদি ভীতি তৈরি হয় তখন কিন্তু এই প্রবলেমটা তার হবে। এরপরে আসেন যে পোদ্দারি করা। পোদ্দারিটা হচ্ছে আমাদের দেশের ছেলেদের একটা বাজে অভ্যাস। বিয়ে করার পর ওয়াইফের সাথে সে বাজে বিহেভ করে, সে আঘাত দেয়, হাতে আঘাত না হোক সাইকোলজিক্যালি মেন্টালি অনেক সময় প্রেশার দিয়ে ফেলে। এই আঘাতটা যখন সে পায় তখন তার ভিতরে ওই মানুষটার প্রতি সে মুখে যতই সে যাবে, সে চেষ্টা করবে, কিন্তু ভিতর থেকে অবচেতন মন ওই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না। তখন স্বাভাবিকভাবে এই মেয়েটার মধ্যে একটা চরম পুলকের সমস্যা তৈরি হয়। আপনার ওয়াইফ যদি আপনার বড় বন্ধু না হতে পারে ভাই, আপনার হাজবেন্ড যদি ওয়াইফের বড় বন্ধু না হতে পারে, প্রবলেম। আমরা তো এখানে এখানে তো মানে আমাদের ইসলাম ধর্ম বলেন, সকল ধর্ম, আমাদের আইন, আমাদের সমাজ, আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব তো বলে যে হাজবেন্ড ওয়াইফ উভয় আলাদা সত্তা, উভয়ের আলাদা একটা সম্মান আছে, মর্যাদা আছে, এবং উভয়ের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক দরকার। মানসিক আঘাত, শারীরিক আঘাত উভয় কারণেই এই প্রবলেমটা হতে পারে। এটা একটা মানে কমন একটা বিষয় আমাদের দেশে। আর একটা জিনিস হচ্ছে যে ছেলেদের কি ক্ষেত্রে হয়, প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে যখন সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে প্রথম দ্রুত পতন হতে পারে বা দ্রুত বীর্যক্ষরণ হতে পারে, দ্রুত বীর্য বের হয়ে যেতে পারে। যখন প্রথম অবস্থায় যদি এটা কারো বের হয় তখন তার ভিতরে একটা ভীতি তৈরি হয়, আমি কি সত্যি সত্যি প্যাশেন্ট হয়ে গেছি, আমার দ্রুত বীর্যপাত হয়ে গেছে, আমি কি রোগী হয়ে গেছি, আমি কি অসুস্থ হয়ে গেলাম, এই টাইপের তার মধ্যে একটা ভয় চলে আসে সে পারফরমেন্সের কারণে। এরপরে দেখা যায় সে সত্যি সত্যি তার ভিতর ওই ফিলিংসটা আর আসে না। এটা পুরুষের ক্ষেত্রে যেমন, এটা প্রথম ব্যর্থতা যদি মেয়েদের মধ্যেও চলে আসে এবং তাকে যদি তার পার্টনার অবজ্ঞা করা শুরু করে এই ব্যর্থতার কারণে, তখনও তার মধ্যে এটা আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ফিলিংসটা বোঝা, উদ্দীপ্ততার মানে উদ্দীপনাটা বোঝা, এটা একটা আর্ট, বিষয়টা হচ্ছে এরকম। তো সেক্সুয়াল ইন্টারকোর্স যখন হাজব্যান্ড ওয়াইফ করে তখন উভয়ের মধ্যে যে স্তরগুলো, ভালো লাগার বিষয়গুলো, ফোর প্লেগুলো, সিঙ্গার যেটাকে বলা হয়, একে অপরকে প্রস্তুত করার বিষয়টা, এটার যদি অভাব হয় তখন কিন্তু এটা হতে পারে। তার মানে দেখেন আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথাগুলো কিন্তু আমার মনের সাথে জড়িত, প্রত্যেকটা কথা। আর একটা হচ্ছে যে তিক্ত যৌন অভিজ্ঞতা। তিক্ত যৌন অভিজ্ঞতা হলো যে যদি এই মেয়েটার কোনোভাবে এর আগে সে হ্যারেস মানে সে যৌন নির্যাতনের শিকার হয়, এটা ফ্যামিলিতে খুব বেশি হয়, কেউ জানে না কিন্তু মেয়ে জানে, কাউকে বলেও নাই কোনোদিন, আপন জনদের কাছে হতে পারে, নিজের বাসায় সে বড়দের দ্বারা হতে পারে, আত্মীয়দের দ্বারা হতে পারে, নিগ্রহের শিকার হতে পারে, অথবা সে ধর্ষিত হয়ে যেতে পারে, যা সে কাউকে বলে নাই কখনো। এই তিক্ত অভিজ্ঞতার কারণে তার ভিতরে সাইকোলজিক্যালি একটা বাধা তৈরি হয়, সাইকোলজিক্যালি একটা তার ভিতরে এইটার উপরে একটা ঘেন্না তৈরি হয়। হ্যাঁ, তার তখন থেকে সে অসুস্থ হয়ে যায়, সে পুলকটা পায় না। এরকম অনেক আছে যে আজীবন সে সংসার করছে, সন্তান হয়েছে, সব আছে, কিন্তু জীবনেও সে বুঝে নাই যে এই সত্যিকারের তৃপ্তিটা কি।
আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে সমকামিতা। হ্যাঁ, যারা লেসবিয়ান যারা, তারা আসলে তার পুরুষ পার্টনারের কাছ থেকে তেমন তাদের ওই উদ্দীপনাটা আসে না, কারণ সে স্বাভাবিকভাবেই তার পার্টনার, তার যে মনের ভিতরে যে সাইকোলজিক্যালি যে তার চিন্তার মধ্যেই সবসময় বিরাজ করে আর একটা মেয়ে, তার পার্টনার হিসেবে আর একটা মেয়ে, স্বাভাবিকভাবে তার এই সমস্যাটা তৈরি হতে পারে। আর একটা হচ্ছে ভুল ব্যাখ্যা। ছোটবেলায় যদি কারো ভুল ব্যাখ্যা থাকে, এটা কিন্তু ছেলেদের বেলায় মেয়েদের বেলায়, এই ভুল ব্যাখ্যার জন্য একটা ছেলে আজীবনের জন্য নপুংসক মানে যৌন অক্ষম হয়ে যেতে পারে। ভুল ব্যাখ্যাটা হচ্ছে, আমার কয়েকটা ভিডিও আছে আমি বলছি যে ছেলেদের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা হচ্ছে 80 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য হয়, তুমি 1 ফোঁটা বীর্য যদি বের হয় হোক, সে ছেলেটা কোনোদিন মাস্টারবেশন করে নাই, সে ধর্ম মানে, সে ধর্মভীরু, কিন্তু সে দেখলো সে রাতে স্বপ্নদোষ হয়ে গেছে, তখন তার 1 ফোঁটা বের হয়ে গেছে, বা সে চিন্তা করে হ্যাঁ আমার তো 15-20 ফোঁটা বের হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে চিন্তা আমার দেহ থেকে এত রক্ত বের হয়ে গেল। এই টাইপের ভুল ব্যাখ্যা, এটা ছেলেদের যেমন এটাও ভুল ব্যাখ্যা, মাস্টারবেশন নিয়ে ভুল ব্যাখ্যা আছে, তুমি এটা করছো, তুমি শেষ, তোমার পেনিস একদম ছোট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এরকম মেয়েদের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা আছে, অনেক ভুল ব্যাখ্যা আছে, অনেক। মেয়েরাও মাস্টারবেশন করে, তারাও অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, অনেক সময় নিজের হাতের আঙ্গুল ব্যবহার করে, কেউ ব্রাশের পিছনটা ব্যবহার করে, যাই হোক আদার্স কিছু ব্যবহার করে। তো তার অনেকে আছে যে এটা করছো, এটা তুমি একদম শেষ হয়ে গেছো, তুমি এইটা করছো, তোমার এটা শেষ হয়ে গেছে। মানে এই যে সেক্স এডুকেশন সম্পর্কে সত্যিকারের তথ্য না জানার কারণে এই ভুল ব্যাখ্যাগুলো, এই প্রবলেমগুলো আমাদের মধ্যে তৈরি হয় এবং আমাদের সাইকোসোমাটিক ডিসঅর্ডার তৈরি হয়। এরপরে আসি, সঙ্গীর প্রতি, সঙ্গী মানে হচ্ছে পার্টনার, হাজবেন্ড ওয়াইফের পার্টনার হচ্ছে তার হাজবেন্ড ওয়াইফ খুব ভালো মানুষ, সে পরকীয়া করে না, সে প্রচুর পরিমাণে ধর্মভীরু, সে কখনো অন্য কারো স্পর্শ তার শরীরে নাই, সে তার হাজবেন্ডকে প্রচুর বিলিভ করে, কিন্তু হাজবেন্ড পুরুষত্বহীন, তার হাজবেন্ড অক্ষম। এ সময় এই একটা কারণে তার হাজবেন্ড তার সাথে যেহেতু ফিজিক্যাল রিলেশন করতে পারে না, স্বাভাবিকভাবে ওই মেয়েটা আস্তে আস্তে তার ভিতরে শিথিলতা চলে আসে, চরম পুলকের অভাব তার ভিতরে চলে আসে। কারণ সে কি করে, সে অন্য বিকল্প ওয়ে আর খোঁজে না। তো এরকম অনেক ভালো মানুষ আছে ভাই। এছাড়া এগুলো তো আমরা সাইকোলজিক্যাল কথা বললাম, আর মানসিক কিছু বিষয় আছে। মানসিক সাধারণত 3টা বিষয় আছে, একটা হচ্ছে নিউরোলজিক্যাল, নার্ভের সমস্যা, গাইনোকোলজিক্যাল, মেইলি রোগের সমস্যা, একটা হচ্ছে হরমোনের বিষয়, হরমোনাল একটা বিষয়। 3টা, একটা হচ্ছে নিউরোলজিক্যাল। না, আমরা যে উত্তেজনা হয়, আমরা যে উদ্দীপ্ত হই, এই আমাদের ব্রেনে কে নিয়ে যায়? আমাদের নার্ভ নিয়ে যায়, আমাদের স্নায়ু আছে, স্নায়ু নিয়ে যায়। এখন স্নায়ু কিভাবে বুঝাই বলেন? আমাদের যে মেরুদণ্ড আছে, আপনারা গুরুজ বলেছেন না, গরু জব দিলে দেখবেন ভিতরে একটা সাদা অংশ আছে, এই সাদা অংশটা আমাদের মাথা থেকে, ব্রেন থেকে নেমে মেরুদণ্ডের ভিতর থেকে গেছে, এটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটা সারা শরীরে জালের মতো চলে গেছে। এই যে হাতে চিমটি দেন, ব্যথা পাবেন না, এটা এখান থেকে সিগন্যাল চলে গেছে ব্রেন বুঝে ফেলছে ব্যথা পাইছে। এটা করে সব স্নায়ু। তার মানে আমার অনুভূতিটা হয় স্নায়ুর মাধ্যমে। যদি স্নায়ু এরকম বিকল থাকে, তখন এই সমস্যা হতে পারে। যদি গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, যেমন আমি তো আগেই বললাম গাইনোকোলজিক্যাল সমস্যার কথা, মেইলি কিছু সমস্যার কথা, হ্যাঁ, যদি এরকম থাকে তার এটা হতে পারে। আর হতে পারে হরমোনের যদি সমস্যা থাকে, হ্যাঁ, কারো নির্দিষ্ট কিছু মেয়েদের মধ্যে কিছু হরমোন আছে যার কারণেই সে মেয়ে, আর পুরুষের মধ্যে কিছু হরমোন আছে যার কারণেই সে পুরুষ। এই হরমোনের যদি সমস্যা থাকে, এগুলো বিশেষজ্ঞ চিকিৎসক আসলে আইডেন্টিফাই করবে। ওই যে বললাম 90% সাইকোসোমাটিক, সোমাটিক মানে হচ্ছে দৈহিক, সোমাটিক মানে দেহ, আর সাইকো মানে তো মন রিলেটেড, দৈহিক যে সমস্যাটা, এটা আমি আগেই আলোচনা করলাম। আর দৈহিক যে বললাম 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট হচ্ছে আমাদের বাকি 10% যারা আসে, এদের মধ্যে এগুলো থাকে। চিকিৎসার জন্য আমরা কি করতে পারি? চিকিৎসার জন্য আমাদের হাতে খুব বেশি কিছু করার নাই, আমরা যদি সেফ থাকতে পারি তখন। আর আমার ফিজিক্যাল যদি শারীরিক যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যা অনুযায়ী আমি যদি আপনার এই ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারি, যদি আমার হরমোনের সমস্যা থাকে ডক্টর আমাকে চিকিৎসা করবেন, যদি আমার গাইনোকোলজিক্যাল সমস্যা থাকে ডাক্তার আমাকে চিকিৎসা দেবেন, ওইটা যদি নিউরোলজিক্যাল সমস্যা থাকে ডাক্তার চিকিৎসা দেবেন। এছাড়া মনো জগতের যত সমস্যা আছে, এর জন্য অনেক সময় সাইকোথেরাপি লাগে, বিহেভিয়ার থেরাপি লাগে, সেক্স থেরাপি লাগে, কিজেল ব্যায়াম লাগে। এছাড়া আপনার আরো কিছু বিষয় আছে, বিহেভিয়ার থেরাপি, বা ডক্টর আপনাকে, তখন ডক্টর চিন্তা করবে যে তাকে কি দেয়া যায়, কিভাবে চিকিৎসাটা করা যায়। অনেক সময় প্লাসিবো চিকিৎসা করা হয়,
যেমন আমরা অনেক সময় আছে মেডিসিন দিয়ে তাকে বোঝানো হয় যেটা কোনো মেডিসিন না, কিন্তু তাকে বলা হয় এটা অনেক পাওয়ারফুল একটা মেডিসিন, আপনি খান ঠিক হয়ে যাবে। তখন সে পেশেন্ট মনে করে এই রোগের জন্য মেডিসিন খাচ্ছি, ভালো হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে না? বিরক্ত হচ্ছেন ভাই? অনেক এমবি খরচ হচ্ছে, কিন্তু এই তথ্যগুলো ছোট ছোট করে দিলে হয় কি আপনি পরিপূর্ণ তথ্যগুলো পাবেন না। তো অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমরা আরো অনেকগুলো তথ্য নিয়ে আসবো। আমি চেষ্টা করব ভিডিওগুলো আরো ছোট করার জন্য। আল্লাহ হাফেজ।